এ যেন সিনেমার কাহিনীকেও হার মানায়। সিনেমায় তো আমরা অবাস্তব কল্পনাপ্রসূত কত জিনিসই দেখি, কিন্তু বাস্তবেও যে সিনেমার কাহিনীর শুটিং হয় তা কি জানেন? তাও আবার বিচারিক আদালতে, যেখানে কিনা মানুষের জীবন মরণের সিদ্ধান্ত হয়। আজ এমন একটি বাস্তব গল্প শোনাবো আপনাদের, একটি সাজানো গোছানো চিত্রনাট্য, যার লেখক পরিচালক শেখ হাসিনা। তো চলুন যাওয়া যাক মূল খবরে। দর্শক, অনুসন্ধানী এসব প্রতিবেদন আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তো সরাসরি আদালতের এজলাসে নিয়ে যায় আপনাদের, একেবারে সুপ্রিম কোর্টের ভেতরে, যেখানে এজলাসে বসে আছেন প্রধান বিচারপতি সহ 7 বিচারক। সামনে কয়েকশো কালো কোট পরা উকিল। যথারীতি মামলার কাজ শুরু হলো। ডাক পড়ল সিরিয়াল নাম্বার 2। মামলাটি বহুল আলোচিত জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের, যাকে মৃত্যুদণ্ড দিয়েছিল শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় দেলোয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামী, কামারুজ্জামান আর মীর কাসেম আলী মিন্টুরা শহীদ হলেও ভাগ্যক্রমে বেঁচে আছেন কেবল এই একজনই। তো এটিএম আজহারের মামলার শুনানি শুরু হলো। চারদিকে শুনশান নীরবতা। এরই মধ্যে তার আইনজীবী ও শিবিরের সাবেক সভাপতি শিশির মোহাম্মদ মনির দাঁড়িয়ে গেলেন। মাননীয় আদালত, আমার মক্কেল এটিএম আজহার একজন সবর্ব নির্দোষ ব্যক্তি, যিনি কেবল জামাতের রাজনীতি করার কারণেই আজ 1 যুগ কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিনানিপাত করছেন। এই মামলা যে কেবল একটি সাজানো নাটক, তা আমি আজ তুলে ধরবো আপনাদের সামনে। আমি এটিএম আজহারের বিপক্ষে দেয়া একজন সাক্ষীর কাহিনী তুলে ধরতে চাই। আদালত বললেন, অনুমতি দেয়া হলো। দর্শক, এই মুহূর্তে আমরা সেখানে উপস্থিত একজন আইনজীবীর কাছে শুনব পরবর্তী ঘটনা। বলে রাখি, তিনি বিএনপিপন্থী আইনজীবী, জামাতপন্থী নন। তো সেই আইনজীবী হাবিবুর রহমান লিখেছেন, আজ এটিএম আজহারের রিভিউ শুনানি ছিল আপিল বিভাগের ফুল কোর্টের 2 নম্বর আইটেম। 3 আর 4 নম্বর আইটেম ছিল আমাদের চেম্বারের মামলা। তাই রিভিউ শুনানি সেখানে বসেই পুরোটা শুনেছি। আপিল বিভাগে রিভিউ ফাইল এবং শুনানি করতে পারেন কেবল একজন সিনিয়র অ্যাডভোকেট। কিন্তু এটিএম আজহারের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট এহসান সিদ্দিকীর অনুপস্থিতিতে বিশেষ পরিস্থিতি বিবেচনায় কোর্টের পারমিশন নিয়ে রিভিউ মামলা শুনানি করেন আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। শুনানিতে শিশির বলেন, এই সাক্ষী যিনি ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় প্রথম দিন বলেছেন তার ছেলে মেয়ে 2 জন, কিন্তু পরের দিনে আবার যখন আমরা জেরা করি তখন তিনি বলেছেন তার ছেলে মেয়ে অনেকগুলো, স্ত্রী 3 জন। তাহলে আগের দিন 2 জন কেন বলেছিলেন? সেই প্রশ্নে ওই ব্যক্তি বলেন, আগের দিন আমার মনে ছিল না আমার ছেলে মেয়ে কয়জন। মানে চিন্তা করা যায়, যে ব্যক্তির নিজের ছেলে মেয়ে কয়জন সেটা একদিন পরেই ভুলে যায়, তাহলে 40 বছর আগের 71 সালের ঘটনা সে কেমনে মনে রাখছে? মানে হাসিনা রাস্তা থেকে জাস্ট একটা পাগল ধইরা নিয়ে আইসা তার সাক্ষী বানাইছে, আবার সেই সাক্ষ্যের ভিত্তিতেই সাজা দেয়া হয়েছে এটিএম আজহারকে। সেই রায় আবার এখনো বহাল আছে। চিন্তা করা যায়। দাঁড়ান, পিকচার আরও বাকি আছে। আদালতের শুনানির সময় থাকা এই অ্যাডভোকেট আরও একটি ঘটনা তুলে ধরেছেন, যেখানে আবার সাক্ষী তার গ্রামের বাড়ি কোথায় এই যে রায় 2 দিন 2 জায়গার কথা বলেছেন। হাবিব বলেন, এটিএম আজহারের মামলায় একজন সাক্ষী তদন্ত কর্মকর্তার কাছে ঘটনাস্থল বলেছেন রংপুরের বদরগঞ্জ থানার রামনাথপুর ইউনিয়নের মোকছেদপুর গ্রামে, কিন্তু কোর্টে দেওয়া তার সাক্ষ্যে ঘটনাস্থল বলেছেন ধাপপাড়া গ্রামে। চিন্তা করা যায়। মজার বিষয় হলো কি জানেন, ভুয়া সাক্ষীরা এমন উল্টাপাল্টা বলতে পারে, এজন্য শেখ হাসিনা এমন এক আইন করে গেছে যে একবার একজন সাক্ষী যা বলবে পরবর্তীতে সেটা সত্য হোক মিথ্যা হোক তার যাচাই বাছাই করা যাবে না, তাকে আর জেরা করা যাবে না। ভাইরে ভাই, তার মানে কি জামাতের সব নেতাদের শহীদ করা হয়েছে এসব ভুয়া সাক্ষীর কথার ভিত্তিতে? এত কিছুর পরও আদালত এটিএম আজহার সাহেবকে মুক্তি না দিয়ে কি করে আইনের শাসন বাস্তবায়ন করছেন? দর্শক, আপনার কি মনে হয়, এটিএম আজহারের কি দ্রুত মুক্তি পাওয়া উচিত, নাকি তিনি আসলেই রাজাকার? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।